মনে করুন একটি ক্ষেপণাস্ত্র যেটা এতটাই দ্রুত উড়ে যায় যে শব্দের গতির 7 গুণ বেশি, মানে ঘন্টায় 8,500 কিলোমিটারেরও বেশি। শত্রুপক্ষের সবচেয়ে আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটা আমেরিকার THAAD হোক, রাশিয়ার S-400 হোক বা পেট্রিয়াট, কিছুই তাকে ধরতে পারবে না। আর সেটা তৈরি হয়েছে ভারতের মাটিতে, ভারতীয় বিজ্ঞানীদের হাতে। এই ক্ষেপণাস্ত্রের নাম শৌর্য-NG, আর এটা পরীক্ষা করতে চলেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। নমস্কার, স্বাগত আমাদের সিএ বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব শৌর্য-NG মিসাইল সম্পর্কে। এটা কি, কিভাবে কাজ করে, কেন এটা এত বিশেষ, আর ভারতের প্রতিরক্ষা শক্তিতে এটা কতটা বড় পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জানতে হবে শৌর্য ক্ষেপণাস্ত্রের কথা, কারণ নতুনটা বুঝতে হলে পুরনোটা জানা দরকার। শৌর্য মিসাইল প্রথমবার পরীক্ষা করা হয়েছিল 2008 সালে। এটা DRDO বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি একটি স্বদেশীয় অস্ত্র। এটা একটি হাইপারসনিক সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল, মানে মাটি থেকে ছোড়া হয় এবং মাটিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই মিসাইলের পাল্লা বা রেঞ্জ হল 700 থেকে 1900 কিলোমিটার পর্যন্ত, এবং এটা দুই ধরনের ওয়ারহেড বহন করতে পারে। নাম্বার 1 সাধারণ বিস্ফোরক, এবং নাম্বার 2 পারমাণবিক। এই ওয়ারহেডের ওজন 200 থেকে 1000 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। শৌর্য মিসাইলের একটি সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ক্যানিস্টার লঞ্চ সিস্টেম। এটা একটা বিশাল নলের মতো পাত্রে রাখা হয়, যার ভেতর থেকেই মিসাইল ছোড়া হয়। এই পদ্ধতিকে বলে কোল্ড লঞ্চ টেকনিক। গ্যাসের চাপে মিসাইলটি প্রথমে নল থেকে বের হয়, তারপর মাঝ আকাশে এসে মূল ইঞ্জিন জ্বলে ওঠে। এর ফলে লঞ্চ প্ল্যাটফর্মটি বিস্ফোরণের ক্ষতি থেকে রক্ষা পায়। শৌর্যকে অনেক সময় ভারতীয় নৌবাহিনীর সাগরিকা K-15 মিসাইলের ভূমি সংস্করণ বলা হয়, যদিও DRDO কখনো এটা অফিসিয়ালি স্বীকার করেনি। তারপর 2020 সালের 3রা অক্টোবর ওড়িশার বালাসোর থেকে শৌর্য মিসাইলের একটি উন্নত সংস্করণ সফলভাবে পরীক্ষা করা হয়, যার পাল্লা ছিল 800 কিলোমিটার। সেই বছরই অক্টোবরে ভারত সরকার এটাকে ভারতীয় সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়। তো মেইন শৌর্য মিসাইল ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীতে সক্রিয়। কিন্তু যুদ্ধের প্রযুক্তি থেমে থাকে না। শত্রুদের মিসাইল ডিফেন্স সিস্টেমও দিন দিন আরো উন্নত হচ্ছে। তাই দরকার হয়েছে আরো শক্তিশালী, আরো চালাক একটি সংস্করণের। সেটাই হলো শৌর্য-NG। এখানে NG মানে হলো নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্ম। DRDO এখন এই শৌর্য মিসাইলের একটি সম্পূর্ণ নতুন এবং উন্নত সংস্করণ তৈরি করছে। 2026 সালেই এর পরীক্ষা নিরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। শৌর্য-NG মূলত 3টি বড় সমস্যার সমাধান করতে চাইছে। প্রথমত, গতির মাঝে দিক পরিবর্তন করার ক্ষমতা বাড়ানো, মানে মিসাইলটি যখন 1000 কিলোমিটার উড়ে যাচ্ছে তখনও সে তার পথ বদলাতে পারে। দ্বিতীয়ত, শেষ মুহূর্তে শত্রুর ডিফেন্স সিস্টেম ফাঁকি দেওয়ার ক্ষমতা, মানে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ঠিক আগে যে 30 থেকে 60 সেকেন্ড, সেই সময়ে সে এমন ঝিকঝাক চলাফেরা করবে যা কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম ট্র্যাক করতে পারবে না। তৃতীয়ত, প্লাজমা শিল্ডের মধ্যেও সঠিক লক্ষ্যে পৌঁছানো। এই বিষয়টা একটু পরে বিস্তারিত বলছি। শৌর্য-NG হলো এমন একটি মিসাইল যেটা ব্যালিস্টিক মিসাইলের মতো গতি পাবে আর ক্রুজ মিসাইলের মতো নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত করবে। এই দুয়ের সমন্বয়ই এটাকে অনন্য করে তুলেছে। এবার আসি সবচেয়ে মজার অংশে, প্লাজমা শিল্ড। শৌর্য-NG উড়বে মাখ 7-এরও বেশি গতিতে। 1 মাখ মানে শব্দের গতি, ঘন্টায় প্রায় 1225 কিলোমিটার। তার মানে শৌর্য-NG উড়বে ঘন্টায় প্রায় 8500 কিলোমিটারেরও বেশি, সেকেন্ডে প্রায় 2.5 কিলোমিটার। এই অবিশ্বাস্য গতিতে যখন মিসাইল বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ছুটে যায়, তখন বাতাসের সাথে ঘর্ষণে প্রচণ্ড তাপ তৈরি হয়। এই তাপের কারণে মিসাইলের চারদিকে তৈরি হয় একটি প্লাজমা স্তর। প্লাজমা হলো গ্যাসের একটি অবস্থা যেখানে পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যায় এবং অত্যন্ত উত্তপ্ত আয়নিত গ্যাস তৈরি করে। এই প্লাজমা স্তরটি রেডিও তরঙ্গকে শুষে নেয়, মানে মিসাইলের গাইডেন্স সিস্টেম, যেটা রেডার সিগন্যাল ব্যবহার করে লক্ষ্য চিহ্নিত করে, সেটা অন্ধ হয়ে যায়। এই সমস্যার নাম হলো প্লাজমা ব্ল্যাকআউট। বিশ্বের প্রায় সব হাইপারসনিক মিসাইল এই সমস্যার মুখোমুখি হয়। DRDO এই সমস্যা সমাধান করতে তৈরি করেছে একটি অভূতপূর্ণ মাল্টি মুড সিকার। এই সিকারে দুটি প্রযুক্তি একসাথে কাজ করে। প্রথমটি হলো অ্যাক্টিভ রেডার গাইডেন্স। এটা নিজেই রেডার তরঙ্গ পাঠায় এবং লক্ষ্যবস্তু থেকে প্রতিফলিত তরঙ্গ ধরে লক্ষ্য চিহ্নিত করে। দ্বিতীয়টি হলো ইমেজিং ইনফ্রারেড বা IRR প্রযুক্তি। এটা তাপ বা ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করে। এই পদ্ধতিতে প্লাজমা স্তর কোনো বাধা দিতে পারে না। এই দুটি প্রযুক্তি একসাথে ব্যবহার করলে প্লাজমা ব্ল্যাকআউটের সময়ও মিসাইল সঠিকভাবে লক্ষ্যে আঘাত করতে পারবে। এই ধরনের মাল্টিমুড শিকার তৈরি করা অত্যন্ত কঠিন, কারণ এটাকে অসম্ভব উচ্চ তাপমাত্রায় এবং প্রচণ্ড কম্পনের মধ্যে কাজ করতে হয়। DRDO যদি এই পরীক্ষায় সফল হয়, তাহলে এটা ভারতের হাইপারসনিক প্রযুক্তিতে একটি ঐতিহাসিক সাফল্য হবে।
এবার আসি সৌর্য এনজির আরেকটি বিশেষত্ব, টার্মিনাল ফেজ ম্যানিউভারিং। টার্মিনাল ফেজ মানে হলো মিসাইলের শেষ পর্যায়, যখন সে লক্ষ্যবস্তুর দিকে নামছে। এই সময়টা মাত্র 30 থেকে 60 সেকেন্ড। এই 30 থেকে 60 সেকেন্ডে সৌর্য এনজি করবে জিঙ্কিং। এটা একটা মামিরিক পরিভাষা, মানে সে দ্রুত বাম ডান ওপর নিচে ঝিকঝাক করে চলবে। প্রতি সেকেন্ডে 2.5 কিলোমিটার গতিতে এই ধরনের তীক্ষ্ণ মোড় নেওয়া শত্রুর মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে এটা ট্র্যাক করা প্রায় অসম্ভব। ভাবুন একবার, একটা বন্দুকের গুলি যদি হঠাৎ বাঁক নেয়, তাহলে সেটা আটকানো কতটা কঠিন। এই মিসাইল ঠিক সেটাই করে, তবে গুলির চেয়ে অনেক বড় এবং অনেক বেশি ধ্বংসক্ষম। আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো কাজ করে লক্ষ্যবস্তুর ভবিষ্যৎ অবস্থান অনুমান করে সেখানে একটা ইন্টারসেপ্টর পাঠিয়ে। কিন্তু সৌর্য এনজি যখন প্রতিনিয়ত পথ পর্দাল করছে, তখন এই অনুমান করাটাই অসম্ভব হয়ে পড়ে। এই জন্যই এটাকে বলা হচ্ছে কিলার মেশিন। সৌর্য এনজি উড়বে একটি সিউডো ব্যালিস্টিক পাথে। এটা সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো মহাকাশে যায় না। সাধারণ ব্যালিস্টিক মিসাইল অনেক উঁচুতে, এমনকি বায়ুমণ্ডলের বাইরে উঠে তারপর ধনুকের মতো বাঁক নিয়ে নেমে আসে। এই পথটা অনুমানযোগ্য। সৌর্য এনজি উড়বে বায়ুমণ্ডলের মধ্যেই, মাটি থেকে 50 কিলোমিটার উচ্চতায়। এই উচ্চতায় বায়ু পাতলা, তাই ঘর্ষণ কম, গতি বেশি। কিন্তু সম্পূর্ণ মহাকাশে না গিয়ে বায়ুমণ্ডলের মধ্যে থাকার কারণে মিসাইল তার গতিপথ পরিবর্তন করতে পারে। মহাকাশে থাকলে সেটা সম্ভব হতো না। এই ধরনের পথকে বলা হয় কোয়াসি ব্যালিস্টিক বা সিউডো ব্যালিস্টিক ট্রাজেক্টরি। এই পথ শত্রুর রেডারের পক্ষে ট্র্যাক করা অনেক কঠিন। এবার আসি লঞ্চ সিস্টেমের কথায়। সৌর্য এনজি একটি ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে ছোড়া যাবে। এই গাড়ি রাস্তায় চলাফেরা করতে পারে এবং মাত্র 5 মিনিটের মধ্যে মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যাবে। 2026 সালের পরীক্ষায় একটি নতুন রিইনফোর্সড কম্পোজিট ক্যানিস্টারও যাচাই করা হবে। এই ক্যানিস্টার অত্যন্ত টেকসই এবং প্রায় কোনো মেইনটেনেন্স ছাড়াই 10 থেকে 15 বছর পর্যন্ত মিসাইলকে আক্রিয় অবস্থায় রাখতে পারবে। একটা ক্ষেপণাস্ত্র শুধু দ্রুত হলেই হয় না, সঠিক লক্ষ্যে আঘাত করতে পারাটাও সমান গুরুত্বপূর্ণ। সৌর্য এনজিন ন্যাভিগেশন সিস্টেমে আছে অ্যাডভান্সড ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম বা আইএনএস, যেখানে রিং লেজার গাইরোস্কোপ ব্যবহার করা হয়। এই প্রযুক্তি মিসাইলকে অত্যন্ত নির্ভুলভাবে পথ দেখায়। এর সিইপি বা সার্কুলার এরার প্রবেবল, মানে মিসাইল যতটুকু ভুল করতে পারে সেটা মাত্র 20 থেকে 30 মিটার। 20 থেকে 30 মিটার মানে একটা ক্রিকেট মাঠের মতো এলাকা। এত নির্ভুলতা দিয়ে শক্ত বাংকার, মামিরিক বাস্তি বা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। প্রতিরক্ষা বিশ্লেষকরা সৌর্য এনজির সাথে চীনের DF-17 হাইপারসনিক মিসাইলের তুলনা করছেন। DF-17 চীন 2019 সাল থেকে মোতায়েন করেছে। এর পাল্লা 1800 থেকে 2500 কিলোমিটার। DF-17 একটু আলাদাভাবে কাজ করে। এটা একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল ব্যবহার করে। মিসাইল প্রথমে উঁচুতে ওঠে, তারপর গ্লাইড ভেহিকল আলাদা হয়ে ওপর থেকে ভেসে ভেসে নেমে আসে। কিন্তু সৌর্য এনজি তার চেয়ে বেশি নমনীয়। এটা বায়ুমণ্ডলের মধ্যে থেকেই সম্পূর্ণ ফ্লাইটে দিক পরিবর্তন করতে পারে। আর এটা স্থল এবং সমুদ্র উভয় জায়গা থেকে ছোড়া সম্ভব। কৌশলগতভাবে সৌর্য এনজি ভারতের উত্তর এবং পূর্ব সীমান্তে, অর্থাৎ চীন এবং পাকিস্তানের মুখোমুখি অঞ্চলে হাই ভ্যালিউ মিলিটারি লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। সৌর্য এনজি শুধু একটি মিসাইল নয়, এটা ভারতের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত নো ফার্স্ট ইউজ নীতি মানে ভারত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু আক্রান্ত হলে তার জবাব দেবে। এই নীতি কার্যকর করতে হলে ভারতের দরকার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, মানে শত্রু যদি প্রথমে পারমাণবিক হামলা করে এবং ভারতের অনেক অস্ত্র নষ্ট হয়ে যায়, তারপরেও যেন ভারত পাল্টা আঘাত করতে পারে। ভারতের পারমাণবিক ত্রয়ী বা নিউক্লিয়ার ট্রায়াড 3টি অংশ নিয়ে গঠিত। আকাশ থেকে রাফাল এবং সুখোই যুদ্ধবিমান, সমুদ্র থেকে আইএনএস আরিহান্ত পরমাণু সাবমেরিন, আর ভূমি থেকে অগ্নি সিরিজ এবং সৌর্য ক্ষেপণাস্ত্র। সৌর্য এনজি এই ভূমিভিত্তিক অংশকে আরো শক্তিশালী করবে। এর মোবাইল লঞ্চার হওয়ায় শত্রু এটাকে সহজে ধ্বংস করতে পারবে না, কারণ এটা সবসময় এক জায়গায় থাকে না। এই প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে হয়, এটা সম্পূর্ণ স্বদেশীয় অস্ত্র। সৌর্য এনজির প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ, রিং লেজার গাইরোস্কোপ, মাল্টিমুড সিকার, ক্যানিস্টার সিস্টেম, প্রোপালশন, সবই ভারতীয় প্রযুক্তিতে তৈরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত উদ্যোগের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা হলো এই মিসাইল প্রোগ্রাম। মনে রাখতে হবে, হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এখনো পর্যন্ত শুধুমাত্র কয়েকটি দেশের কাছে আছে: আমেরিকা, রাশিয়া, চীন আর এখন ভারত। অন্যান্য দেশ এখনো এই প্রযুক্তি অর্জনের চেষ্টায় আছে। ডিআরডিও গত কয়েক বছরে অনেক গুরুত্বপূর্ণ অর্জন করেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে ডিআরডিও সফলভাবে সলিড ফিউয়েল ডাক্টেড র্যামজেট প্রযুক্তি পরীক্ষা করেছে। 2026 সালের জানুয়ারিতে হায়দ্রাবাদে স্ক্র্যামজেট ইঞ্জিনের দীর্ঘ সময়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, যেটা চলেছিল 12 মিনিটেরও বেশি। এই সবকিছু একসাথে মিলিয়ে বলা যায়, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি একটি নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। সৌর্য এনজি মোতায়েন হলে ভারতের কাছে থাকবে এমন একটি অস্ত্র যা শত্রুর যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে। এটা ভারতের প্রতিরোধ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। একটি শক্তিশালী প্রতিরোধ শক্তি মানে শান্তির সম্ভাবনা বেশি,
কারণ শত্রু আক্রমণের আগে 10 বার ভাববে। 2026 সালে যখন সৌর্য এনজি এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে, তখন ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের সারিতে দাঁড়াবে যারা সত্যিকারের হাইপারসনিক অস্ত্র প্রযুক্তির অধিকারী। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবর সবার আগে পান। কমেন্টে জানান সৌর্য এনজি সম্পর্কে আপনার কি মনে হয়। ভারতের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি কি এগিয়ে যাচ্ছে সঠিক দিকে? আজকের মতো বিদায়। জয় হিন্দ।